আ আ দর্শকরা ভালো করেই জানেন এখন বর্তমানে যে অবস্থা, এখন খুব হাই লেভেলের ছবি করতে হবে। আর সেই ছবিগুলো এখন ইনভেস্ট অনেকেই করতে পারছেন না। বিকজ সে পয়সাটা রিটার্ন পাবে কিনা এই কারণে। একমাত্র ওই শাকিব ভাইয়ের ছবিগুলোই হচ্ছে, অনেকেই আসছেন, উনাকে নিয়েই কাজ করছেন। কিন্তু আমাদের কাজগুলো এখন আগের যে কাজগুলো হতো, যে একটা পারিবারিক ছবি হতো, মানে আপনার আ মানে সব ধরনের বিষয়গুলো থাকতো। যেমন একটা ফ্যামিলি ড্রামা থাকতো। ছবিতে মা থাকতো, বাবা থাকতো, ভাবি থাকতো, বড় ভাই থাকতো, বোন কমেডি একটা থাকতো। চরিত্র থাকতো, একটা বোনের চরিত্র থাকতো। আসলে এই ধরনের ছবিগুলো হচ্ছে না। আর হওয়ার না হওয়ার কারণগুলো এটাই যে ওই যে পয়সা ইনভেস্ট করে পয়সাগুলো পাচ্ছে না। একটু গ্যাপ যাচ্ছে, আমাদের একটু খারাপ সময় যাচ্ছে। আশা করি সামনে ভালো হবে। মানে জি, জি, যেতে জি। হবে। হ্যাঁ। আচ্ছা, এই কমার্শিয়াল বিষয়গুলো কেন জানি না, আছে। না, না, না। আচ্ছা, আমার কাছে খুব ভালো যাই হোক, লেগেছে। 'শান্ত কেন মাস্তান' করে আমার ভীষণ ভালো লেগেছিল। তখনই আমার মনে হয় যে আমি ১ম আরকি ক্যারেক্টার পাই। তো ওই ছবিতে ক্যারেক্টারটা ওই মান্না ভাইয়ের বোন করার পরের থেকে কিন্তু আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তারপরে আমি ঘর জামাই ছবিতে সালমান ভাইয়ের বোন হলাম। এরপরেই আমাকে বোনের ক্যারেক্টার গুলো দেওয়া হতো। তা আসলেও ওই ছবির কথা আর ওই ছবির গল্প তো যারা ছবিটা দেখেছেন 'শান্ত কেন মাস্তান' তারা সবাই জানেন। আর আমি লাকি যে রাজ্জাক ভাই আমার বাবা ছিলেন, মান্না ভাই আমার বড় ভাইয়ের চরিত্রটা করেছেন। আমি হ্যাপি। আর সবচেয়ে বড় কথা, অনেকে জানে না, আমার এই মুহূর্তে মনে পড়ল। ওই ছবির কিন্তু কিছুটা প্রোডিউসার আমিও, কিছুটা ওয়াও! আমাদের অভিনেত্রী মর্জিনা আপাও, আমাদের ফাইট ডিরেক্টর আরমান ভাই ওই ছবির প্রযোজক। আমাদের ফাইটের যে কমল ভাই আছে, সে কিন্তু আমাদের থেকে পয়সাগুলো খুঁজে নিয়েছিল। যে আরমান ভাই একটি ছবি বানাবে, ছবির নাম 'শান্ত কেন মাস্তান'। তো তোমরা যদি কিছু হেল্প করো, তো ছবিটা বানাতে পারে। সে তো ফাইট ডিরেক্টর। তা আমাদের ওই পয়সা সবার থেকে নিয়ে এই ছবিটা বানানো। এরপরেই সে অনেক ছবি করেছে। আজকে সে অনেক ভালো আছে আরমান ভাই। প্রোডিউসার হয়েছেন। কিন্তু পিছনে আমাদেরও অনেক ছিল, অবদান ছিল। অবদান ছিল। তো সবকিছু মিলে আমার ভালো লাগে। যে যখন মাঝে ফিল করি যে অভিনেত্রীও ছিলাম, আবার কিছুটা প্রোডিউসারও ছিলাম ওই রাইট, ছবির। রাইট। আপু আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। সত্যি কথা কি, এখন আমরা সবাই অস্থির। মানে কে কোথায় যাব, কে কোথায়, মানে দেশে থাকবো না বিদেশে থাকবো, না এই বিজনেস করব না ওই বিজনেস করব। আসলে কি আমরা কেউ এখন কোথাও স্থির না। মানে ইভেন আমিও যেমন স্থির না, আপনি স্থির না, কোনো মানুষই এখন কিন্তু স্থির না যে আসলে কি করব, কি করব না। এখন একটা এই দোটানার মধ্যেই মানুষের জীবন-যাপন যাচ্ছে। যার কারণে কেউ ডিসিশন নিতে পারছে না। এই কথাটা কেন বললাম? দেখেন আমি আ বাংলাদেশের মানে ৬৪ জেলার প্রায় সবটি জায়গাতেই ২-৪ বার করে আমার ঘোরা হয়ে গেছে। আমি বাংলাদেশের আমার দেশটা ছোট। কিন্তু ওই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া এই পর্যন্ত একটা সীমানা। তো আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গিয়েছি। আমি প্রতিটি মানে প্রতি মানে মানে সব ধরনের মানুষের সাথে আমার কথা হয়েছে। যেমন ধরেন আপনার একটা কৃষক থেকে শুরু করে, একটা রিক্শাওয়ালা থেকে শুরু করে, একজন মন্ত্রী, একজন এমপি সাহেবের সাথেও আমাদের এফডিসিতে যখন আসতো, আমরা কথা বলতাম তাদের সাথে। তো একজন কৃষকের সাথে ওখানে গিয়ে তার বাসায় ভাত খেয়েছি, হ্যাঁ? তার সাথে কথা বলেছি। তার পরিবারের সাথে ভালোবেসে আমাদেরকে মুড়ি এনে দিয়েছে, কথা বলেছি। তো সবাইকে দেখেছি। তো দেখার পরে মনে হয়েছে, সবার কথা শুনেই মনে হয়েছে যে এরকম আরকি, মানে ওই যে অস্থিরতা। আর আমি আমার যে জায়গাটিতে মানে আমার একটু জায়গা আছে, সেখানে আমি ভাড়া দিয়েছি। তো উনারা বিজনেস করে অনেক বছর ধরে। তো উনারা বলছিল যে, "আপা, দেশের যে অবস্থা, আসলে আমরা কোথায় ইনভেস্ট করব? টাকাটা ব্যাক পাবো কিনা? মানে মনটা স্থির করতে পারছি না।" তো আমি বললাম, "তাই এরকম?" এখন যেই জায়গায় যাই সে জায়গায় একই একটা শব্দ শুনি যে, "আপা, মনটাকে স্থির করতে পারছি না। কারণ হয়েছে কোথায় টাকা ইনভেস্ট করলে আবার টাকাটা ব্যাক পাবো?"